মানুষজন আতিফ আসলামের কনসার্টের টিকিট কিনে যতটা না হতাশ হয়েছে, এর থেকে বেশি হতাশায় এক একটা দিন কাটায় এক একটা বার্সেলোনা ফ্যান। না মানে ভাই, প্রত্যেকটা রাতে জাস্ট আতিফ আসলামের ওই গানটাই মনে আসে যে अब तो आदत सी है मुझको ऐसे जीने में। আসলে অভ্যাস হয়ে গেছে ভাই। এক এক দিন এক একবার শ্বাস নিয়ে রিয়াল মাদ্রিদ এক একটা সাইনিং করে ফেলতেছে। রিয়াল মাদ্রিদ বোর্ড, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং ভাই? আমাদেরকে একটু একটু তো বাঁচতে দেন। এখন আমি শিওর এর মধ্যে কমেন্টে চলে আসছে যে ভাই রিয়াল মাদ্রিদ এতগুলো সাইন করতেছে, তার মানে আপনি অনেক বেশি জেলাস। ইয়েস, আমি জেলাস ভাই, হিউম্যান নেচারই এটা। থ্রি ইডিয়টসের একটা ডায়লগ আছে যে दोस्त जब फेल करता है तब दुख होता है, लेकिन दोस्त जब फर्स्ट आता है तो और भी बुरा लगता है। ভাই এটা হিউম্যান নেচার, এবং দুইটা দলের ফ্যানই দুইটা দলের প্রতি খুবই অবসেসড। অবসেশন যদি না থাকতো তাহলে অ্যান্থনি গর্ডনের সাইনিং এর পর তার স্ট্যাট বের করে, তার আগের খেলা, তার মিসগুলো বের করে মানুষজন ট্রল করতো না। আবার অবসেশন যদি না থাকতো, ইয়ান ডিওমান্ডের রুমার শোনার পর, এখন পর্যন্ত তো সাইনিং হয় না বাট হয়ে যাবে, যে নিউজটা যখন আসছিল তখন মানুষজন তাকে সস্তা উলিসে বলতো না। সো দুই দলের ফ্যানরাই দুই দলের প্রতি অবসেসড, এবং রাইভাল যখন কোনো ভালো সাইনিং করে, রাইভাল অপর পক্ষে যারা আছে তারা কিন্তু একটু একটু হয়। এটা হিউম্যান নেচার ভাই, আপনি হন আমি হন সবাই হই। বাট এই 2-3 দিনে এবং রিসেন্টলি যখন ফুলহাম গঞ্জালো গার্সিয়া এবং সিজার প্যালাসিওসকে কিনে নিয়ে গেছে এবং রিয়াল মাদ্রিদ যে একটা বার্গেন ডিল করছে, এই ডিলটার পর মানুষজন বার্সা বোর্ডকে অনেক বেশি হেয় করতেছে। এখন এই জিনিসটা আমার কাছে দেখেন খুব একটা ভালো লাগতেছে না। এখন প্রশ্ন আসতে পারে, তার মানে আপনি বার্সেলোনা বোর্ডকে ডিফেন্ড করতেছেন? হ্যাঁ করতেছি, বাট অ্যাজ এ ডেভিলস অ্যাডভোকেট। আমিও তাদের প্রতি ফ্রাস্ট্রেটেড, আমি সবগুলোই বলবো। এবং মানুষজন কি কি এজেন্ডা তৈরি করতেছে, এবং কিছু কিছু রেজ বেটর, আমার ভাই নিজেরই জিদ লাগে উঠতেছিল যে কিছু কিছু রেজ বেটর এমন এমন কথা বলতেছিল যে শোনার পর ভাই এরা ইললজিক্যাল কথা বলে, মিস ইনফরমেশন দিয়ে এরা ভরাই ফেলে। সো এগুলো আস্তে আস্তে ডিবাঙ্ক করি, এবং আমার যারা কুলার্স ভাই বন্ধুরা আছে সবার উদ্দেশ্যে একটা কথা বলি যে ভাই শুনেন আমার কথাগুলো, তারপর আপনারা আমার গালিগালাজ করতে পারেন, যেহেতু আজকে আমি বার্সেলোনা বোর্ড এবং জোয়ান লাপোর্তাকে ডিফেন্ড করতে আসছি। সো মানুষজন কেন বার্সেলোনা বোর্ডের প্রতি এত বেশি ফ্রাস্ট্রেটেড? কয়েকটা রিজন আছে। ফার্স্ট, জুলিয়ান আলভারেজ ডিলটা এত বেশি কমপ্লিকেটেড কেন হয়েছে? সেকেন্ড, বার্সেলোনা কেন এখনো কোনো সেন্টার ব্যাক সাইন করে না, যেখানে প্রতি বছর ইউসিএল এ আমাদের সেন্টার ব্যাকটা কোনো না কোনো একটা ফাকড আপ করে? 3, আমাদের যে জাও ক্যান্সেলো আছে তার সাইনিংটা এখনো কেন কমপ্লিট হয় নাই? আর 4, যেটা নিয়ে আমি একটু ফ্রাস্ট্রেটেড, যে বার্সেলোনা বিজনেস এবং নেগোসিয়েশনে এত বাজে কেন? সো আসেন একটু একটু করে ডিবাঙ্ক করার ট্রাই করি আমার মেধা দিয়ে। প্রথমত, জুলিয়ান আলভারেজের যে সাইনিংটা আছে এটা এত কেন কমপ্লিকেটেড হয়েছে? এখন এই ডিলটার জন্য না আমি বার্সেলোনা বোর্ডকে যতটা না দোষারোপ করবো, তার থেকে বেশি দোষারোপ করবো অ্যাটলেটিকো মাদ্রিদের বোর্ডকে। হ্যাঁ, আমি বার্সেলোনা বোর্ডকে দোষারোপ করবো যে তারা কিছু না কিছু জায়গায় ফাকড আপ করতেছে, বাট অ্যাটলেটিকো মাদ্রিদ ইজ দ্য ক্লাব, অ্যাটলেটিকো মাদ্রিদ ইজ দ্য থিং যে এই জিনিসটাকে এত বেশি কমপ্লিকেটেড করতেছে। আপনি দেখেন, প্লেয়ার ক্লাব ছাড়তে চাইতেছে, অন্য ক্লাব তাকে নিতে চাইতেছে, আপনি কিন্তু এই প্লেয়ারটাকে রাখতে পারবেন না। এই প্লেয়ারটা যদি আপনার টিমে থেকেও যায়, সে কিন্তু প্রপারলি পারফর্ম করতে পারবে না, আপনি তাকে বেঞ্চ করাইতে হবে, আপনি তাকে বসায় বসায় বেতন দিতে হবে। সো আলটিমেটলি জুলিয়ান আলভারেজকে আপনাকে ছাড়তেই হবে। সো আপনি বলেন যে আপনার টাকার অ্যামাউন্ট কত লাগবে, আপনি রিলিজ ক্লজ বসে থাকলে তো হবে না ভাই। আমাদের অনেক প্লেয়ারের রিলিজ ক্লজ আছে 1 বিলিয়ন। সো কোনো ক্লাব যদি আমাদের কাছে তাদের জন্য বিড দেয়, আমরা কি বলবো যে রিলিজ ক্লজ পে করে আসেন? যদি আমাদের মানে প্লেয়ার যদি যাইতে চায় ওইরকম অবস্থায়, যদি প্লেয়ার না যেতে চায়, বার্সেলোনা না বেচতে চায়, সেটা ভিন্ন কথা। বাট বার্সেলোনা বোর্ড এবং যদি প্লেয়ার দুজনেই সম্মতি থাকে তাহলে একটা নেগোসিয়েশনের মধ্যে তো আসে, আপনার তো নেগোসিয়েট করতেছে না। এবং বার্সেলোনা বোর্ডকে কেন আমি দোষারোপ করতেছি না, কারণ তারা তাদের ট্রাই হার্ড করতেছে, এই জন্যই কিন্তু বাই ফিফা এবং ইউফা থেকে তারা লিগাল নোটিস পাইছে। সো এই জায়গাটাতে আমি আপনাদের মিস ইনফরমেশন বা একটা যে মিস জাজমেন্ট আপনারা করতেছেন, এটা থেকে আপনাদেরকে আই গেস আমি বাঁচাই দিয়েছি যে এই জিনিসটাতে কমপ্লিকেশনটা আসলে অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে হইতেছে। সেকেন্ড, সেন্টার ব্যাক সাইনিং। হ্যাঁ, আমিও ফ্রাস্ট্রেটেড যে সেন্টার ব্যাক কেন আসতেছে না, বাট ওই সেন্টার ব্যাকটা তখনই আসবে যখন জুলিয়ান আলভারেজের সাইনিংটা হবে বা একটা স্ট্রাইকার সাইন হবে। কারণ বার্সেলোনার এখন মেইন প্রায়োরিটিটা হচ্ছে একটা ভালো নাম্বার 9 সাইন করে নিয়ে আসা, কারণ ওইটা যদি না থাকে আলটিমেটলি এত ভালো টিম নিয়েও গোল তো আমি করতে পারবো না। সো আলটিমেটলি ফুটবল গোলের খেলা, সো গোলটা আমাকে অ্যাকচুয়ালি করতে হবে, ওই জন্য মেইন টার্গেটটা হচ্ছে আমাদের নাম্বার 9। আমি শিওর যদি জুলিয়ান আলভারেজের সাইনিংটা হয়ে যায়, বার্সেলোনা একটা সেন্টার ব্যাক নিয়ে আসবে। আর থার্ড জিনিসটা, জাও ক্যান্সেলো। আপনারা ভরসা রাখেন যে ওই সাইনিংটা হয়ে যাবে, ওইটা নিয়ে খুব একটা প্যারা খাওয়ার কিছু নেই। আল হিলালের সে, আমি যতটুকু শুনছি যে প্রি সিজনে সে যোগ দেয় না, তার মানে সাইনিংটা আজ হোক কাল হোক পরশু হোক হয়ে যাবে, এবং ট্রান্সফার উইন্ডো কিন্তু এখনো শেষ হয় নাই, অনেকটুকু টাইম আছে। সো ওইটা নিয়ে আপনি প্যারা খাওয়ার বিষয় নেই। এবং 4 নাম্বারটা, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, গতকালকে গঞ্জালো গার্সিয়া, যে কিনা রিয়াল মাদ্রিদের স্টার্টিং 11-এর নিয়মিত প্লেয়ার না, তাকে ফুলহামের কাছে 42 মিলিয়নে সেল দেওয়া হয়েছে। এখন দেখেন 42 মিলিয়ন অ্যামাউন্টটা ছোট না, কারণ ফুলহাম তার জন্য 70 মিলিয়নের বিড করছে, রিয়াল মাদ্রিদ সেটা রিজেক্ট করছে। এখন আপনি যদি আচমকে নিউজটা শুনে থাকেন, আপনার কাছে মনে হবে কিরে ভাই 70 মিলিয়ন দিতে চাইছে বাট 42 মিলিয়নের ডিল সাইন করছে, কারণ
সেখানে এই 42 মিলিয়ন ডিলের সাথে রিয়াল মাদ্রিদ একটা ক্লজ দিয়ে দিছে। রিয়াল মাদ্রিদ তার 30% রাইট রেখে দিছে এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদ যদি চায় তাকে কিন্তু কিনে নিয়ে আসতে পারবে যদি সে একদম অন্যরকম পারফর্ম করে ফেলে, এবং ফিউচারে যদি ফুলহাম অন্য কোনো ক্লাবের কাছে তাকে বড় দামে বিক্রি করে সেখান থেকে 30% টাকা কিন্তু রিয়াল মাদ্রিদের পকেটে আসবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন রিয়াল মাদ্রিদের জন্য। এবং সেম গোস ফর সিজার প্যালাসিওস, তাকেও কিন্তু 10 মিলিয়নে বিক্রি করা হলো, সেখানে 30% রাইট রেখে দিছে। এখন এটা দেখে বার্সেলোনা ফ্যানরা অনেক বেশি ক্ষুব্ধ হয়ে গেছে এবং কিছু কিছু রেস বেটর এই জিনিসটার অনেক বেশি সুবিধা নিচ্ছে, তারা এসে যা নয় তা বলতেছে। এখন দেখেন বলা হয় মানে ফার্মিন লোপেজের 40 মিলিয়নের সেই বিডের পর ফেরান তোরেসকে 50-60 মিলিয়নে বিক্রি করার কথা বলার পর মানুষজন মানে একটু চেতে গেছে, আমিও চেতেছি। বাট আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, তারপর আপনি জাজ করেন যে আসলে কি হইতেছে। প্রথমত স্কোয়াড নিয়ে আপনার কোনো প্রকার টেনশন করার দরকার না। আপনি যদি একজন ট্রু কুলার হয়ে থাকেন, আপনি জানেন যে আমাদের এখনকার যে স্কোয়াডটা আছে এটা একটা হীরা, ডায়মন্ড আমাদের স্কোয়াডটা। 2021 সালের প্রথম স্টার্টিং 11 ভাই, ওটা আমি আজকে আবার দেখলাম, দেখার পর আমার জাস্ট মাথা পাগলাই গেছে যে আমরা এই জায়গা থেকে সার্ভাইভ করে আসছি। তখনকার স্টার্টিং 11 আমাদের ব্রাথওয়েট খেলতো, মেম্ফিস ডিপাই খেলতো, আমাদের মিঙ্গুয়েজা খেলতো, সার্জিনিও ডেস্ট খেলতো, এই প্লেয়ারগুলো আমাদের স্টার্টিং 11-এ খেলতো, নেটো খেলতো। তার মানে বুঝতেছেন যে আমরা কোন জায়গা থেকে কোথায় আসতেছে। আমাদের এখন অ্যান্থনি গর্ডন খেলবে, লামিন ইয়ামাল খেলবে, কারিমা দিয়ামি খেলবে, ফেরান তোরেস খেলবে, পেদ্রি, গাবি এরা খেলবে। তার মানে বুঝতেছেন যে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছি। সাহেব আমি অ্যাজ এ কুলের আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি যে আমার ক্লাবটা রিবিল্ড হয়ে এখান পর্যন্ত আসছে। সো ওই জন্য এই যে প্লেয়ারগুলো সাইন হইতেছে না, এটার জন্য কিন্তু আমি বার্সেলোনা বোর্ডের কাছে অত বেশি আমি এটাকে কি বল অত অভিযোগ তাদেরকে জানাই না। কারণ বার্সেলোনার যে পজিশন থেকে, যে ফাইন্যান্সিয়াল পজিশন থেকে এখন 1:1 আসছে, এটার জন্যই কিন্তু আপনি জোয়ান লাপোর্তা এবং তার বোর্ডকে অনেক বেশি ক্রেডিট দেওয়া উচিত, একটু শুকরগুজার হয়ে থাকেন। এখন দেখেন আপনাদের যে ফ্রাস্ট্রেশনের জায়গাটা আছে যে বার্সেলোনা ভালো নেগোসিয়েশন করতে পারে না, এটারও আমি একটা এক্সাম্পল দিই, যেটা এক্সাম্পলটা দেওয়ার কথা বলছিলাম বাট এরপরে টপিক চেঞ্জ করে ফেলছি। ধরেন আপনি একটা বিপদে পড়ছেন, আপনার বাড়ির সামনে যে জায়গাটা আছে ওটা আপনি বিক্রি করতে চান। এখন আপনার বাড়ির অন্য লোক সেই জায়গাটা কিনতে চায় এবং সে কিন্তু জানে আপনি কোন বিপদে পড়ছেন এবং আপনার টাকার খুব দরকার। তখন সে কিন্তু চাইবে যে যত কমে পারা যায় এই জায়গাটা কিনে ফেলুক, যদি না সে কোনো মহামানব মহামনীষী টাইপের লোক হয়। সে চাইবে আপনার এই যে দুর্বলতা এটা সুযোগ নিতে। এক্স্যাক্টলি সেম সিচুয়েশনটা কিন্তু বার্সেলোনার ক্ষেত্রে হয়েছে। ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষজন যারা ফুটবল দেখে তারা জানে যে বার্সেলোনা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। বার্সেলোনার লোন কিন্তু অনেক বেশি ছিল, তাদের ডেট কিন্তু অনেক বেশি ছিল এবং ফাইন্যান্সিয়াল এফএফবি বুক যেটা আছে এটা তারা ঠিকভাবে করতে পারতেছিল না, যার কারণে 100 টাকা আর্ন করলে 25 টাকা তারা প্লেয়ার কিনতে পারতো, প্লেয়ার কিনলে রেজিস্টার করতে পারতো না, বিশাল একটা ঝামেলার মধ্যে ছিল। যার কারণে ইউরোপের প্রত্যেকটা ক্লাবে কিন্তু এই জিনিসটা সুযোগ নিতে চাইতো, যার কারণেই কিন্তু ফার্মিন লোপেজের 40 মিলিয়ন বিটটা আসে। এখন দেখ 40 মিলিয়ন এখন কিন্তু রাজি হবে না, বাট আমি তাও তাদের প্রতি ফ্রাস্ট্রেটেড কিছু কিছু কারণে। কিছু কিছু প্লেয়ার আছে যারা আমাদের ফিউচার হতে পারতো, তাদের রিলিজ ক্লজটা তো বাড়াই দেওয়া যেত। ইভেন এখনকার যে সময়টা হয়েছে যে গঞ্জালো গার্সিয়াকে 70 মিলিয়নে সাইন করা হয়েছে, এটা নিয়ে আমি খুব একটা কনসার্ন না। বাট গঞ্জালো রামোস তাকে পিএসজি এসি মিলানের কাছে 74 মিলিয়নে সেল করে দিছে। যে গঞ্জালো রামোস পিএসজিতে রেগুলার না, ন্যাশনাল টিমে রেগুলার না, তাকে বিক্রি করা হয়েছে 74 মিলিয়নে। সেখানে আপনার গত সিজনে বেশ ভালো পারফর্ম করে, তার স্ট্যাট যদি আপনি দেখেন বেশ ভালো স্ট্যাট দেওয়া ফেরান তোরেস যে ওয়ার্ল্ড কাপের ফাইনালে গোল করছে, যে এখন অনেক বেশি হাইপে আছে, তাকে কিভাবে আপনি 50-60 মিলিয়নে বিক্রি করতে চান? ঠিক আছে তার এক সিজনই তার কন্ট্রাক্টে আছে, বাট এখনকার ইনফ্লেটেড মার্কেটে আপনি তার দাম 80-90 মিলিয়নের কমে তো আমি দেখতেছি না। সো এটা জায়গায় একটা সমস্যা আছে। এখন দেখেন অনেক তাদের ডেভিলস অ্যাডভোকেট সেজে ফেলছি, তাদের অনেক ডিপেন্ড করে ফেলছি, জোয়ান লাপোর্তাকে আমি অনেক পীর বলে ফেলছি, বাট অ্যাকচুয়ালি তারা সাধু সন্ন্যাসী না। এটাও আমাদেরকে মানতে হবে যে জোয়ান লাপোর্তা এবং তার বোর্ড কিন্তু অতটা সাধু সন্ন্যাসী না। এত কিছুর পরও আমি জাস্ট একটা জিনিস নিয়ে তাদের উপর বেশি ফ্রাস্ট্রেটেড। কালকে রিয়াল মাদ্রিদ গঞ্জালো গার্সিয়াকে বিক্রি করার পর একটা প্লেয়ার সাইন করছে, ইসপি, লেভান্তের প্লেয়ার যে গত সিজনে ফাটাই পারফর্ম করছে এবং একাই লেভান্তেকে ক্যারি করছিল, সেই প্লেয়ারটাকে নিয়ে আসছে রিয়াল মাদ্রিদ। বাট এই প্লেয়ারটার সাথে লিঙ্ক আপ কিন্তু বার্সেলোনা ছিল। বার্সেলোনা স্কাউটরা কিন্তু তাকে গ্রিন কার্ড দিয়ে দিয়েছিল, গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল, কিন্তু একটু ঢিলামি করার জন্য কিন্তু সে এখন রিয়াল মাদ্রিদে চলে গেছে। এটা নিয়ে কিন্তু আমি ফ্রাস্ট্রেটেড যে অ্যাকচুয়াল সময়ে অ্যাকচুয়াল ডিল কেন ক্র্যাক করতেছে না। ঠিক আছে অ্যান্থনি গর্ডনকে আচমকা নিয়ে আসছে, কারিমা দিয়ামিকে আচমকা নিয়ে আসছে এবং সেখানে 80 মিলিয়নের মানে সাইনিংটা কিন্তু এখন একটা বার্গেনই মনে হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগের যে ইনফ্লেটেড মার্কেট সেখানে কিন্তু এই সাইনিংটা একটা বার্গেনই হবে। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যে ইসপি প্লেয়ারটাকে কিন্তু আমরা ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে আনতে পারতাম। ধরেন আজকে ফেরান তোরেস চলে গেছে, জুলিয়ান আলভারেজ চলে আসছে, বাট জুলিয়ান আলভারেজের ব্যাকআপ কি? সো দেখেন ভাই, মিস ইনফরমেশন অনেক আসবে আপনাদেরকে। অ্যাজ এ ছোট ভাই, বড় ভাই, সমবয়সী, অ্যাজ এ ভাই একটা আমি সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে ভাই সবার কথা শোনার দরকার নেই। যদি কেউ কাউকে দেখেন যে সে ভুল আলাপ মারতেছে, জাস্ট রেজ বেট করার ট্রাই করতেছে, তাকে ইগনোর করেন। যদি আমাকে কোনোদিন মনে হয় আমার কথা ইগনোর করেন, আমার কথা যদি আপনার ভুল মনে হয়। কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে যা দেখেন তা কিন্তু আপনার রিয়েল লাইফও আপনার উপর এফেক্ট ফেলে। আপনি সোশ্যাল মিডিয়াতে ভুলভাল দেখার পর আপনি যখন আপনার ফ্রেন্ডদের সাথে বসেন আপনি ভুলভাল আলাপই করবেন।
সো ওইসব বকচোদের ভিডিও দেখেন না, আমি আপনাদের কাছে এটা একটা রিকোয়েস্ট করি, কারণ মেন্টাল হেলথ অনেক দরকার আছে। সো অনেক কথাবার্তা বললাম, আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে, আমার লজিকটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।